আছো? আমি ভালো আছি। এই মুহূর্তে যে সকল শিক্ষার্থী, অভিভাবক এবং অন্য যারা আমার ক্লাস দেখছেন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বীদের যথাযথ সম্মান। প্রিয় শিক্ষার্থী, আজ আমি অষ্টম শ্রেণীর বই থেকে গণিত অধ্যায় থেকে 8 পয়েন্ট গণিত 2 পয়েন্ট থেকে 2 পয়েন্টের মুনাফা অধ্যায় থেকে একটি প্রশ্নের সমস্যার সমাধান করব। তার আগে বলে নেই যে আমি এই মুনাফা অধ্যায়ের 2.1 থেকে 4টি ক্লাস এবং 2.2 থেকে 2টি ক্লাস নিয়েছিলাম এবং 2.12 থেকে সৃজনশীল প্রশ্ন 2টি সৃজনশীল প্রশ্নের সমস্যার সমাধান করে দিয়েছি। 2.2-এর 11 নং প্রশ্নের সমস্যার সমাধান এবং 12 নং প্রশ্নের সমস্যার সমাধান করে দিয়েছি। আজ আমি আরেকটি নতুন প্রশ্নের সমস্যার সমাধান করব। তার আগে আমরা একটু সূত্রগুলা দেখে নিই যে কি আছে। যদি আমাদের দেখো ভালো করে সূত্রগুলান, যদি যদি আসল পি হয়, সময় এন হয়, মুনাফার হার আর হয়, তাহলে চক্রবৃদ্ধিতে সবৃদ্ধি মূল মানে মুনাফা আসল হবে পি ইন্টু 1+r⁴n, আর মুনাফা হবে সি বিয়োগ পি। আর সরল মুনাফায় সবৃদ্ধি মূল এ সমান পি ইন্টু 1+r⁴n, মুনাফা হলো এ বিয়োগ পি, অথবা মুনাফা আই সমান পি আর এন। আমাদের চক্রবৃদ্ধি আর সরলের মনে রাখার জন্য আমরা মনে রাখবো পি ইন্টু 1+r⁴n, এটাতে পাওয়ার এন আর এটাতে গুণ এন, পি ইন্টু 1+r⁴n। এই এনটা কখনো পাওয়ার হয়ে যাচ্ছে, কখনো গুণ হয়ে যাচ্ছে। কখন গুণ হয়ে যাচ্ছে? যখন সরল মুনাফা হচ্ছে, আর যখন চক্রবৃদ্ধি হচ্ছে তখন পাওয়ার হয়ে যাচ্ছে। তা যা হোক, আমরা সূত্রগুলো দেখলাম। আমি দেখি যে আমার সৃজনশীল প্রশ্নটা কীরকম একটা সৃজনশীল প্রশ্ন হইতে পারে। আমার কাছে একটা সৃজনশীল প্রশ্ন আছে, তোমরা দেখো যে গণিত অষ্টম শ্রেণী অনুশীলনী 2.1 ও 2.2 মুনাফা অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন লিখছি। দেখো, অমলবাবু বার্ষিক 12% মুনাফায় 8,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। এটা হলো উদ্দীপক। 12% মুনাফায় 8,000 টাকা, আসল হলো 8,000 টাকা, 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। এখন বলছে যে 12%কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। দেখো, 12%কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, ক নম্বর প্রশ্ন। তাহলে সাধারণ ভগ্নাংশ আমরা এই অধ্যায়ে, এই বইয়ে বা অষ্টম শ্রেণীতে শিখি নেই। এটা সাধারণ ভগ্নাংশ প্রকাশ হলো পঞ্চম ষষ্ঠ শ্রেণীতে এটা শেখানো আছে যে শতকরাকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয়। তাহলে এটা আমাদের জ্ঞানমূলক প্রশ্ন থেকে এটার উত্তর করতে হবে। এবং সরল মুনাফা এবং মুনাফা আসল নির্ণয় করো। সরল মুনাফা এবং মুনাফা আসল। সরল মুনাফা আমরা সূত্রে সাহায্য করতে পারি, ঐকিক নিয়মের সাহায্য করতে পারি। আর চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। তোমরা প্রশ্নটা লিখে নিতে পারো, এখানে দেখে প্রশ্নটা লিখে নিতে পারো, অথবা বই খুঁজবে, বইয়ে এইরকম বিভিন্ন সালে এইরকম প্রশ্নগুলো দেওয়া আছে, তোমরা সেগুলো খুঁজে নিতে পারো। আর যদি লিখে নিতে পারো তাহলে লিখে নাও। ক নম্বর প্রশ্নটা লেখো যে 12%কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। ক নম্বর প্রশ্নটা হলো সরল মুনাফা এবং মুনাফা আসল নির্ণয় করো। আর গ নম্বরটা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। তো এই তিনটা প্রশ্ন আমরা দেখি। তাহলে ক নম্বরটা কি বলছে? 12%কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে ক নম্বর হচ্ছে ক নম্বর 12%। 12% সমান এই এই কাজটা আমরা বারবার করছি যে পার্সেন্ট থাকলে 100 দিয়ে ভাগ, পার্সেন্ট থাকলে 100 দিয়ে ভাগ। আমরা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে বলছি, পয়েন্ট আনতে বলে নেই। তাহলে আমরা কি করব? 4 দিয়ে কাটাকাটি করি, 3 4-এ 12, 4 25-এ 100। এটা আমরা কাটাকাটি করছি, 4 25-এ 100। অতএব 12 এর সাধারণ ভগ্নাংশ, 12% এর সাধারণ ভগ্নাংশ সমান 3/25। এইটুকুই চাইছে।
মনে হচ্ছিল যে পাহাড় পর্বত কিছু চাইছে, তা কিন্তু না। দেখো সাধারণ ভগ্নাংশ আমরা জানি যে এইটা আমরা যখন ওই যে মুনাফা অধ্যায়ে করছিলাম, তখন সাধারণ ভগ্নাংশে অটোমেটিক করছিলাম, কিন্তু জানি না যে এটা সাধারণ ভগ্নাংশে এইভাবে করতে হয়। তাহলে 12% তুলে দিলে নিচে 100 দিয়ে কাটাকাটি করলাম, এখানে দশমিক আনতে বলেনি আমার। গেল, এটা হলো ক নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা খ নম্বর প্রশ্নটা দেখি কি বলছে। যে দেখো খ নম্বর প্রশ্নটা দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। খ নম্বর প্রশ্নটা বলছে সরল মুনাফা ও সরল মুনাফা আসল নির্ণয় করো। তাহলে আমরা ঐকিক নিয়মের সাহায্য করতে পারবো, আবার এমনিও করতে পারবো। তাহলে দেখি যে খ নম্বর প্রশ্ন, 100 টাকার 1 বছরের মুনাফা 12 টাকা। 1 টাকার 1 বছরের মুনাফা উপরে 12, নিচে 100, তো 8000 টাকা উদ্দীপকে দেওয়া আছে। 8000 টাকা কয় বছর? 3 বছরের মুনাফা, এটা উদ্দীপকে দেওয়া আছে। 8000 এবং 3 এটা কোথায় আছে? উদ্দীপকে দেওয়া আছে। এখান থেকে আমাদের খ নম্বর প্রশ্ন, 12 গুণন 8000 গুণন 3/100, 2 শূন্য 2 শূন্য কাটা, 8 12 96, 8 12 96, 3 96 এ 288, 22880, এটা হলো মুনাফা, এত টাকা। তাহলে কি প্রশ্ন দিচ্ছে? অতএব মুনাফা সমান 2880 টাকা, এটা একটা অ্যান্সার। আর মুনাফা আসল হলো 8000 যোগ 2880 টাকা সমান 880 10 টাকা। এটা হলো মুনাফা আসল। দেখো যে কি বলছে, মুনাফা আসল নির্ণয় করো। আমরা মুনাফা আসল নির্ণয় করছি। দেখো 100 টাকা 1 বছরের মুনাফা 12 টাকা, 1 টাকা 8000 টাকা উদ্দীপকে দিছে, 3 বছর উদ্দীপকে দিছে। আমরা কাটাকাটি করছি, কাটাকাটি করে গুণ করছি, এটা আমাদের বাইরে হয়ে গেছে, এটা হলো মুনাফা। আর যোগ করছি, তাহলে মুনাফা আসল বাইরে হয়ে গেছে। এইটা আমরা কিন্তু অথবা নিয়ম, সেটা হলো যে কি আমরা সূত্রের সাহায্য করতে পারবো। যদি সূত্রের সাহায্য করি তাহলে আমাদের কিরকম হবে দেখো। আমরা জানি সূত্রের সাহায্যে অথবা ঠিক আছে। এখানে পি সমান 8000, আর সমান 12% সমান 12/100 সমান 0.12, আর সময় এন সমান 3 বছর। তাহলে অতএব মুনাফা আই সমান পি আর এন। পি হলো 8000, আর হলো ইন্টু 0.1212 ইন্টু এন হলো 3 বছর। তাহলে আমরা এটা ক্যালকুলেটর দিয়ে গুণ করবো, তাহলে 2880 টাকা এটা আসবে। তাহলে এটা হলো আমাদের আসল মুনাফা, এটা হলো আমাদের মুনাফা। অতএব এটা আমরা অ্যান্সার দিয়ে দিতে পারি। আর মুনাফা আসল হলো 8000 যোগ 2880 সমান 10,880 টাকা। এটাও একটা অ্যান্সার দিতে পারি। আমরা সূত্রের সাহায্যে খুব সহজেই করতে পারি, তবে সব অঙ্ক যে সূত্রের সাহায্যে করা যাবে তা কিন্তু না। এটা দেখো সূত্রের সাহায্যে কিভাবে আমরা করলাম। প্রথমে আমরা পি লিখে নিলাম, আর লিখে নিলাম, এন লিখে নিলাম, তারপর সূত্র বসাইলাম। সূত্র বসানোর পরেই আমাদের
বাইরে হয়ে গেল। এই মুনাফা আসলে সূত্র, এটাও কিন্তু আমরা সূত্র দিয়ে করতে পাবো, এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর এন। এই সূত্র দিয়ে করলেও কিন্তু একবারে এটা উত্তর আসবে। তা যেভাবেই করি না কেন আমার অঙ্ক ঠিক চলে আসবে। তা প্রিয় শিক্ষার্থী, আমি এখন গ নম্বর প্রশ্নটা যাব, দেখি যে গ নম্বর প্রশ্নটা আমার কি বলছে। গ নম্বর প্রশ্নটা বলছে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। তাহলে চক্রবৃদ্ধির সূত্রটা আমাদের জানা আছে। চক্রবৃদ্ধির জন্য কিন্তু আমরা জেনারেল ঐকিক নিয়মে করি না, কারণ 3বার করতে হবে, ঐকিক নিয়মে করলে 3বার করতে হবে। তাই আমি চক্রবৃদ্ধির অঙ্ক কখনো ঐকিক নিয়মে যাব না। চক্রবৃদ্ধির অঙ্কটা আমরা সবসময় সূত্রের সাহায্যে করতে থাকবো। তাহলে দেখো যে গ নম্বর, এখানে আসল পি সমান 8,000 টাকা, সময় এন সমান 3 বছর, আর মুনাফার হার আর সমান 12%। আমরা বারবার করছিলাম এই যে 12/100। ক নম্বরে করছি, এখানে ক নম্বরে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করছি, ওখানে কিন্তু দশমিক আনি নেই। আর এখানে আমরা দশমিক এনে অঙ্কটা করবো, কারণ ক্যালকুলেটর দিয়ে বসাই দেবো, তাই আমরা দশমিক এনে অঙ্কটা করবো। তাহলে আমরা জানি সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে বসে দিলাম 8,000 ইন্টু 1 প্লাস আর হলো 0.12, এন হলো 3 বছর। তাহলে 8,000 1.12 তার উপর 3। এটা আমরা ক্যালকুলেটর দিয়ে করব। ক্যালকুলেটর দিয়ে করলে আমার যেটা যা আসবে সেটা হলো যে 11,23,9 11,23,9.42 ক্যালকুলেটর থাকলে তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারবে। ক্যালকুলেটর দিয়ে বসায় দেখতে হয় না হয়, সাধারণ ক্যালকুলেটরের একরকম নিয়ম বসানো আর সাইন্টিফিক ক্যালকুলেটরে একরকম বসানো নিয়ম। কিন্তু এইটা কি আমাদের প্রশ্ন চাইছে? না, বলছে মুনাফা নির্ণয় করো। অতএব মুনাফা সমান সি বিয়োগ পি। সি হলো 11,239.424 বিয়োগ পি হলো 8,000, 8,000। তাহলে 3,239.424 আমরা সাধারণ বিয়োগ করলাম, তাহলে হয়ে গেল। দেখো কত সহজে অঙ্কটা হয়ে যায়। আমরা প্রথমে আসল লিখলাম 8,000, সময় লিখলাম 3 বছর, মুনাফার হার 12%, এটা করলাম। এটা করার পর আমাদের চক্রবৃদ্ধিতে অঙ্ক নির্ণয় করতে দিচ্ছে। চক্রবৃদ্ধি সি সূত্রটা মুখস্থ বসায় দিলাম, সূত্রটা ভালো ঠিকভাবে বসায় দিলাম, ভুল সূত্র বসাইলে হবে না। বসানোর পর আমরা সংখ্যার মানগুলো বসাইলাম, মান বসার পর ক্যালকুলেটর দিয়ে অঙ্ক করলাম, ক্যালকুলেটরে এই উত্তরটা দিয়েছে। এখন এই মুনাফা আসল চাই নাই, চাইছে আমাদের কোনটা? মুনাফা। তাহলে মুনাফা সি বিয়োগ পি, মানে মুনাফা আসলের সঙ্গে আসল বিয়োগ করলাম, যেটা আসলো সেটাই অ্যান্সার হয়ে যাবে, মুনাফা আসল চাইছে, মুনাফা আসল। তো প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কটা আবার দেখো কিভাবে কি চাইছে আর কি করতে হবে। তাহলে ক নম্বর অঙ্ক 12%কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। কোনো কাজ নাই, 12/100 করে কাটাকাটি করব, যেটা বেরাবে সেটাই উত্তর। তারপর সরল মুনাফা ও মুনাফা আসল নির্ণয় করো, তাহলে আমরা ঐকিক নিয়মে যাইতে পারি, সূত্রের সাহায্য করতে পারি। তাহলে আমরা ঐকিক নিয়মে করব, ওটাই আমাদের কাছে ভালো 2.1-এর জন্য। আর ক নম্বর প্রশ্নে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। চক্রবৃদ্ধি মূলধন চাই নাই, চক্রবৃদ্ধি মুনাফা কখনো বাইর হয় না। চক্রবৃদ্ধি মুনাফা বাইর করতে গেলে কি করতে হয়? আগে চক্রবৃদ্ধি মূলধনটা বাইর করতে হয়, তারপর আসলটা বিয়োগ করলে চক্রবৃদ্ধি মুনাফা বাইর হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থী, অবশ্যই অঙ্কটা তোমাদের ভালো লাগে থাকবে। যদি ভালো লাগে
তাহলে আমাকে লাইক কমেন্ট দিয়ে জানাবেন যে ভালো লেগেছে। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম, এবং সবার সুস্বাস্থ্য এবং সুন্দর সুন্দর একটি দেশ, সুন্দর একটি জাতি, সুন্দর একটি সব কিছু সুন্দর কামনা করে এই কামনায় আমি আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।